নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৭০। বিয়ে পড়ানো শেষে দুই বউকে আপাতত তাদের নিজের নিজের কক্ষে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছেন বড়রা। মেহমান আত্মীয় স্বজন সহ সকলে রাতের খাবার খেতে ব্যস্ত। অরণ্য, সমুদ্র, রাফিদ, সাদীপ, অভ্র, শুভ্র, তন্ময়, থিরা, তরি, দীপ্তি, মেহেক, শুভ্রতা, ত্রিধা, লাবিবা সহ সকল শালাশাড়িরা দুই তরফা বাসর ঘর সাজাতে ব্যস্ত। প্রিয়তা নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। সতর্ক দৃষ্টি মেলে আশেপাশে দেখল। ব্যালকনি, জানালা সহ অন্যান্য জায়গার পত্র টেনে দিল। অতঃপর বালিশের নিচ থেকে নিজের ফোন বের করে কল দিল। ফোন রিসিভ হতেই কাপা কণ্ঠে ধীরে ধীরে বলল, মাত্র 10 মিনিট আছে, ঝটপট চলে এসো। অতঃপর ওপর প্রান্ত হতে কি যেন বলল, শোনা গেল না। প্রিয়তা ফোন রেখে বিছানায় বসে পড়ল। ভারী ভারী গহনা, শাড়ি, তার শরীর যেন কুটকুট করছে। বিরাট আনকমফোর্টেবল ফিল হচ্ছে। পা নাড়তে নাড়তেই হঠাৎ দরজায় করাঘাত করল। ঝট করে বসার থেকে উঠে পড়ল প্রিয়তা। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দুয়ারে দাঁড়ানো ব্যক্তির চেহারা অবলোকন করে বাঁকা হাসলো। মানুষটা ঝট করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আশেপাশে দেখে দরজা লাগালো প্রিয়তা। লোকটার সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, সব ঠিক আছে? ওর ভয়াত এক্সপ্রেশনে বাঁকা হাসলো ইরফান। ওর পানে একটা কোট পেপার এগিয়ে দিয়ে বলল, নিচেই দেখো। ইরফান হাত থেকে ছট করে কাবিননামা কেড়ে নিল। প্রিয়তা কাগজটা চোখের সামনে মেলে ধরতেই খুশিতে তার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। ইরফান হেসে শুধালো, খুশি তো? প্রিয়তা লাফিয়ে উঠে ইরফানকে জড়িয়ে ধরল। আনন্দে আত্মহারা হয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। ইরফান তৃপ্তি হেসে বোনের মাথায় হাত রাখলো। আদরে কণ্ঠ বলল, আমার বোন আমার কাছে কিছু চেয়েছে আর আমি দেব না, এটা কখনো হয়? এখন অন্যের খুলস ছেড়ে বেরিয়ে আমার বোন হও। প্রিয়স্মিতা বাঁকা হাসলো। বেনারসির আঁচল কোমরে গুজে ভাব নিয়ে বলল, তোমার বোন আগেও তো আগুনই ছিল, এখনই তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। ইরফান প্রিয়স্মিতার দুই হাত টেনে নিয়ে বলল, সাবাস বাঘের বাচ্চা, এটি তো চাই। প্রিয়স্মিতা হঠাৎ থেমে গেল, একটু ভেবে বলল, পর্দার আড়ালের কাজীটাকে টাকা বুঝিয়ে দিয়েছিস তো? দিয়েছি, কিন্তু মনে রাখিস এটা একটা প্রতারণামূলক বিয়ে। প্রিয়স্মিতা মুখ বাঁকিয়ে বলল, প্রতারণা করতে চাইছিল কি? আমি তো বলেইছিলাম, চল তুলি নিয়ে যাই, কান পয়েন্টে রেখে বিয়ে করে ফেলি। ইরফান অস্থির হলো, বোনের মাথায় গাঁটটা মেরে বলল, ডার্ক থ্রিলার স্টোরি পড়া বন্ধ কর, এটা রিয়েল লাইফ, উপন্যাস নয়। এখানে বড় বড় পাবলিক ফিগারদের কিডন্যাপ করা যায় না। আর আমরা যদি এই টপ 5 কার্ডিয়ান সার্জন ডক্টর আবদু চৌধুরী শুদ্ধকে কিডন্যাপ করার চেষ্টা পর্যন্ত করতাম, তাহলে পুরো দুনিয়া আমাদের শত্রু ভাবত। তারপর ভাই বোন মিলে গারদের পেছনে বসে মশা মারতাম। প্রিয়স্মিতা মুখ কালো করে ফেলল। ইরফান কঠোর কণ্ঠে বলল, ডক্টর চৌধুরী সব দিক থেকে ভালো, তাই তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু মনে রাখিস, বিয়ে হয়ে গেছে বলে কিন্তু তুই সাপের 5 পা দেখিসনি। তোকে ভালো মতো পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মনে থাকবে? প্রিয়স্মিতা এবার দুগুণ মুখ কালো করে ফেলল। মনে মনে ভেঙচি কেটে বলল, এত কাঠখোট্টা পুড়িয়ে বিয়ে করেছি কি পড়াশোনা করব বলে? ইম্পসিবল, এখন শুধু রোম্যান্স করব। ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। ওর অবস্থা দেখে ইরফান ধরপে উঠল। এই কি ভাবছিস? ধমক খেয়ে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়ল প্রিয়স্মিতা। ইরফান শুতালো, তুই যে বাড়িতে এসেছিস, তুই এই বাড়ির সবাইকে ঠিকঠাক চিনেছিস তো? কে তোর সম্পর্কে কি লাগে সব বুঝতে পেরেছিস তো? ইরফানের প্রশ্নে প্রিয়স্মিতার চেহারা অমাবস্যায় ঘন আধা নেমে এলো। সে মুখ কালো করে বিছানায় গিয়ে বসে গালে হাত দিয়ে নিরুত্তাপ কণ্ঠে বলল, ধুর, এত এত ক্যারেক্টার মনে রাখা যায় নাকি? বাপরে বাপ, এটা পরিবার নাকি জাতীয় সংঘ? ইরফান হতাশাপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করলো। বোনের পাশে বসে বলল, ওরা ক্যারেক্টার নয়, তোর পরিবার। তোকে প্রত্যেককে ভালো মতো চিনতে হবে, উল্টোপাল্টা করলে যখন তখন ধরা পেয়ে যেতে পারিস। প্রিয়স্মিতা মুখ কালো করলো। ইরফান নিজের ফোন গ্যালারি থেকে শিকদারদের ফ্যামিলি ফটো বের করলো। এক এক করে ধরে দেখাতে লাগলো সম্পর্কে এরা ওর কি কি হয়। প্রিয়স্মিতা চোখ বড় করে বেশ কয়েকবার দেখলেও সব গুলিয়ে ফেলল। বোনের অবস্থা দেখে ইরফান হতাশা কণ্ঠে বলল, এই ব্রেন নিয়ে তুই ইঞ্জিনিয়ার হবি, গাধা। প্রিয়স্মিতা মুখ কাদো কাদো করে ফেলল। ইরফান আরও কিছু বলতো, কিন্তু তার পূর্বেই প্রিয়স্মিতা তাকে থামিয়ে দিল।
এক লাফে গিয়ে দরজা খুলে ইরফানকে ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। আবার তাড়াহুড়ো করে লম্বা ঘোমটা টেনে বসে পড়ল খাটের মাঝখানে। প্রিয়স্মিতা স্বস্তিতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারল না। তার পূর্বেই দরজায় এসে হাজির হলো অনন্যা বেগম, হাতে খাবারের প্লেট। অনন্যা বেগম দরজায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আজকাল মেয়ের সামনে পড়লেও ওনার সংকোচ বোধ হয়, নিজেকে বড্ড নিকৃষ্ট লাগে নিজের কাছে। কিন্তু উনি নিজেও যে নিরুপায়, পেটে ধরেছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তো আর ঠেলে দিতে পারবে না সে। অনন্যা বেগম দীর্ঘ নিঃশ্বাস টানল, শাড়ির আঁচলে চোখ মুছে এগিয়ে গেলেন মেয়ের পানে। গলা অবধি ঘোমটা দেখে বললেন, কি রে মা, এখনো সব ছেড়ে ফ্রেশ হসনি? কখনো তোকে পাঠানো হলো? প্রিয়স্মিতা ঘোমটার আড়াল হতে অনন্যা বেগমকে দেখতে পেল না। অনন্যা বেগম স্নেহের সহিত বললেন, আয়, তোকে সব বলে দেই। আর গুটিয়ে গেল প্রিয়স্মিতা। কণ্ঠ শুনে বুঝতে পারছো কিনা কে জানে। অনন্যা বেগম খাবারের প্লেটটা বিছানায় একপাশে রেখে প্রিয়স্মিতার সামনে বসে পড়লেন। মাথার ক্লিপ খুলে মুখের ওপর থেকে ভারী ওড়নাটা সরিয়ে নিলেন। অনন্যা বেগম এর মমতাময়ী মুখখানা বেশি উঠল প্রিয়স্মিতার দৃষ্টিপথে। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল অনন্যা বেগমের মুখের দিকে। অনন্যা বেগম আলতে হাতে প্রিয়স্মিতার কানের দুল, হাতের বালা, গলার হার সব খুলে নিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বললেন, এখন ভালো লাগছে না মা? প্রিয়স্মিতার ডাগর অক্ষিতে নোনা পানির আভাস দেখা গেল। অনন্যা বেগম খাবার প্লেটে হাত তুলে নিলেন। খাবারের লোকমা মেখে প্রিয়স্মিতার মুখে ধরলেন। ঝটপট হা করতো, অনেক কাজ আছে আমার, যেতে হবে ওইখানে। প্রিয়স্মিতা অশ্রু চোখে তাকিয়ে নিজের অন্ধাতেই হা করলো। অনন্যা বেগম তাকে খাইয়ে দিতে লাগলেন। প্রিয়স্মিতার বুকটা কেমন ভারী ভারী অনুভব হচ্ছে। গলা দিয়ে খাবার নামছে না, মনে হচ্ছে বুকের ওপর কেউ কয়েকশো টানের ওজন রেখে দিয়েছে। না চাইতেই অশ্রু নেমে গলায় ভেসে যাচ্ছে। অনন্যা বেগম ব্যথিত হলেন। প্লেট রেখে বা হাতে মেয়ের গাল মুছে দিলেন, স্নেহের সদিক বুঝাতেন, কাঁদিস না মা, ভাতের পাতে চোখের পানি ফেলতে হয় না। দেখিছিস, তুই একদিন খুব সুখী হবি, খুব ভালো থাকবি, পুরনো কথা তোর মনে থাকবে না। মা বলে আচমকা অনন্যা বেগমকে জাপটে ধরল প্রিয়স্মিতা। দুই হাতে কোমর জড়িয়ে ধরে শব্দহীন কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন অনন্যা বেগম। ভেবে নিলেন হয়তো প্রণয়ের জন্য কষ্ট পাচ্ছে, খুব ভালোবাসছে কিনা। মেয়ের কান্নাতে অনন্যা বেগমের চোখের পানিও চলে এলো। এমন না যে তিনি বোঝেন না মেয়ের কষ্ট, তিনি সবই বোঝেন। ভালোবাসা না পাওয়া যে কি জ্বালা তা ওনার থেকে ভালো কে বা জানবে। প্রণয়ের জীবনের যদি 10%ও গ্যারান্টি থাকতো, তাহলে উনি নিচে দাঁড়িয়ে বিয়ে দিতেন। কিন্তু যে ছেলে এখন মরবে না একটু পরে মরবে, তার কোনো ঠিকানা নেই। এমন একটা ছেলের হাতে মা হয়ে নিজের মেয়েকে কীভাবে তুলে দিতেন, চোখের সামনে মেয়ের গায়ে সাদা শাড়ি জড়িয়ে কীভাবে দেখতেন। ওনা তো দুটো বাচ্চা ছাড়া এই দুনিয়াতে আর কেউই নেই। দীর্ঘশ্বাস ত্যাগ করলেন অনন্যা বেগম। মেয়ের গালে মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, নিজেকে শক্ত কর। কিন্তু প্রিয়স্মিতার এসব কিছুই কানে লাগলো না। অনন্যা বেগমের গা থেকে কেমন তীব্র মামা গন্ধ ছুটে আসছে। এর শান্তি লাগছে যা বলে বোঝানোর মতো না। সে কিছু বলল না, শুধু চুপচাপ অনন্যা বেগমকে জড়িয়ে ধরে বসে রইল। খাওয়া দাওয়া শেষ করে প্রণয় কক্ষে প্রবেশ করলো শ্রেতা, পরিণীতা, ইনায়া, উষা, ধীরা। মা মেয়ের এমন মধুর সুন্দর সম্পর্ক মুহূর্ততে স্থির হলো। এনায়া পেছন থেকে অনন্যা বেগমকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, হুম, ঠিকই আছে, শাশুড়িরা কোনোদিনও মা হতে পারে না, এটা আবার প্রমাণিত। সব আদর মেয়ের জন্যই, আর আমি ছেলের বউ, আমায় তো একটু আদরের কথা বলাও যায় না। উষা আর শ্রেতাও তাল মিলালো, ঠিক, আমরা কি বানের জলে ভেসে এসেছি? অনন্যা বেগম হেসে সবাইকে জড়িয়ে ধরলেন, সকলকে আদর করে বললেন, তোরা তাহলে তোদের বোনকে সাজিয়ে দে, আমি যাই, আমার অনেক কাজ আছে রে বাবা। শ্রেতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে সেজু মামি। অনন্যা বেগম যেতে নিলে তাকে জাপটে ধরল প্রিয়স্মিতা। অনন্যা বেগম আবার আদর করে বললেন, ছাড় মা, বাসা ভর্তি মেহমান, তাদের ভালো মন্দ দেখতে হবে। প্রিয়স্মিতা বাধ্য হলো ছাড়তে। গুলবাহার বানু উঁচু হয়ে আস্তে আস্তে হেঁটে এলেন ঘরের ভেতরে। মেয়ের দিকে তাকিয়ে বললে, কি রে অনু, তুই এই চুড়িগুলার মাঝে দাঁড়ায় কি করস? তোর বড় বোন যে তোরে খুঁজতেছে, দেখোস না? মায়ের কথায় বসার থেকে উঠে পড়ল অনন্যা বেগম, তাড়াহুড়ো করে বলল, এক্ষুনি যাচ্ছি আম্মা, বলে কক্ষ ত্যাগ করলেন অনন্যা বেগম। গুলবাহার বানু
ফোকলা দাঁতে হেসে প্রিয়স্মিতার পাশে বসলেন। পান খাওয়া দাঁতে হেসে বললেন, দেখলো দেখ, সবাই বিয়ে না হইতেই নাতনির জৈবনের ফুল ফুইটে উঠছে। বিয়ে হলে বুঝি যৌবনের ফুল ফোটে নানি? হ্যাঁ রে নাতিন, সব কিছু একটা সময় আছে। ওরে ছোঁয়া তো সার, একটা ফু দিয়ে দেখ, লাফিয়ে উঠবে। প্রিয়স্মিতা বরাবরই লজ্জা সরম কম, কিন্তু গোলভার বানোর ঠোঁটকাটা কথাগুলো কেমন হজম হয় না। লজ্জা লাগে ভীষণ। এবারও তাই হলো। লজ্জায় রাঙা হয়ে গেল তার মুখখানি। গোলভার বানু ফের বললেন, দেখে এলুম তোর জামাইকে, বিশ্বাস কর বইন, তোর নানা এত সুপুরুষ ছিল না। দীর্ঘ দীপ্তি চোখ বড় বড় করে বলল, হাই হাই দাদি, তুমি দুলাভাইকে কি নজরে দেখেছ? দূর নডি, নজর দিয়েতে যাব কেন, দেখলাম খালি গায়ে বসে আছে। আমার আবার অত লোভ নাই। ওনার নাতনিরা চোখ ছোট ছোট করে তাকালেন ওনার দিকে। প্রিয়স্মিতার ভীষণ হিংসে হলো। সে মনে মনে ফুঁসে উঠল, বলল, লুচ্চা বুড়ি, নিজের জামাই শেষ, আর আমার জামাইয়ের দিকে নজর? না বোন, তোর জামাইয়ের দিকে নজর দেই না, তবে সুপুরুষ অনেক, তুই সুখ পাবি ভালো। প্রিয়স্মিতা ঢোক গিলল। এই বুড়ির মনের কথা কেমন করে বুঝলো? গোলভার বানু প্রিয়স্মিতার দিকে টোন কেটে বলল, তুই তো আমার এমনি এমনি পাকেনি, চুল তো আমার এমনি এমনি পাকেনি নাতনি, অভিজ্ঞতা পেয়েছে। এই তোর কি করিস, সাজা ওরে। সেটা মাথা নাড়িয়ে শপিং ব্যাগ খুলে একটা লাল রঙের পাতলা শাড়ি বের করলো। পরিণীতা শাড়িটা দেখে ভ্রু কুঁচকালো। এটা দিয়ে কি করবে? বেনারসি কই? সেটা ভাবলেশীন ভঙ্গি বলতে বলল, বেনারসি নয় ভাবি, আজ এটাই পরবে। সকলের চোখ গোল গোল করে তাকালো শাড়িটার দিকে। পরিণীতা শাড়িটা হাতে নিয়ে দেখলো। এপার থেকে ওপার সব দেখা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর। পরিণীতার কেন জানি চোখ পানি চলে এলো। তার ভাইটা কোথায় পড়ে আছে কে জানে, আর এরা কিনা। গোলবাহার বানু বললেন, তুই ঠিক বলছিস নাতনি, আজকে রাতে এসব ভুং ভাজুং দিয়ে কোনো লাভ নাই, শুধু শুধু খুলতে সময় নষ্ট হবে। তোরা বরং এটাই পরিয়ে দে। ইনায়া উষা প্রিয়স্মিতাকে শাড়ি পরাতে লাগলো। এত লোকের সামনে শাড়ি পরাতে প্রিয়স্মিতার লজ্জাই লাগছে। ইনায়া বুঝলো, তাই উষার উদ্দেশ্যে বলল, ছোট ভাবি, ওকে ওয়াশরুম থেকে শাড়িটি পরিয়ে নিয়ে আসো। উষাও তাই করলো। মিনিট 5 পর ওয়াশরুমে দরজা খোলার শব্দ হলো। সকলে তাকিয়ে দেখলো, কিন্তু সামনের দৃশ্য দেখে অটোমেটিক্যালি তাদের চোখ মুখ হা হয়ে গেল। প্রিয়স্মিতা এবার চরম লজ্জা লাগছে। সে শাড়ির আঁচল দিয়ে এদিক থেকে ওদিক থেকে টেনে শরীর ঢাকার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। কারণ শাড়ির মধ্যে থেকে তার শরীরের প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট দৃশ্যমান। হাত কাটা স্লিভলেস ব্লাউজের সাথে উন্মুক্ত হয়ে আছে ফর্সা পেট পিঠ। দীপ্তি মুখে হাত দিয়ে বলল, ওয়াও প্রিয়াপু, কি সেক্সি ফিগার মাইরি, কীভাবে মেনটেন করো একটু বলো তো, আমার জন্মের স্বপ্ন এরম ফিগার পাওয়া। গোলবার বানু রসিয়ে রসিয়ে বললেন, এসব ফিগার টিগার কিছু না, এগুলো হচ্ছে জৈবানের মধু, সময় হলো তোরও হবে। দীপ্তি মুখ কালো করে বলল, দূর দাদি, কি যে বলো না, এমন আইকনিক ফিগার এমনি এমনি হয় না, জিম করতে হয়, ডায়েট করতে হয়, মেনটেন করতে হয়। উষা প্রিয়তাকে এনে খাটের উপর বসালো। ইনায়া ওর কানে কানে বলল, আজ হার্টের ডাক্তার হার্ট অ্যাটাক করবে কনফার্ম। ইনার কথায় প্রিয়তার শরীরের প্রশ্ন দাঁড়িয়ে গেল। প্রিয়স্মিতার শরীরের প্রশ্ন দাঁড়িয়ে গেল। ঘরের বাহিনী কেমন নুতিয়ে পড়েছে ধীরে ধীরে। শ্রেতা স্ট্রেটনারে এনে চুল ছাড়াতে চুলগুলো পুনরায় স্ট্রেট করে পিঠের উপর ছেড়ে ফেলল। গলা ও কানের ছোট্ট একটা পাল সেট পরিয়ে দিল। ইনায়া পুনরায় কানে কানে বলল, আজ রাতে কী হলো কাল কিন্তু সব শুনবো আমি। প্রিয়স্মিতা ঢোক গেল। পরিণীতার নিকট এইসব কিছু বিষাদ লাগছে, সবাইকে শত্রু মনে হচ্ছে। সে আর সহ্য করতে পারল না, ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা লজ্জা মাখা এক্সপ্রেশন দেখে শরীর জোশে উঠছে তার। কাল অবধি আমার ভাইয়ের জন্য মরেছিল, আর আজ কবুল পড়তে না পড়তেই এমন। পরিণীতা গজগজ করতে করতে বলল, অথচ আমার ভাই নিজের গোটা জীবন উজাড় করে দিয়েছে শুধু এই মেয়েটার জন্য। পরিণীতা পায়চিরি করতে করতে মাথার ভর্তি দুশ্চিন্তা নিয়ে ডায়াল করলো প্রণয় নাম্বার। একবার দুবার কয়েকবার রিং হতে হতে কেটে গেল। এতে পরিণীতার দুশ্চিন্তা বাড়ল, ভয় কমল না। সে ক্রমাগত ফোন করতেই থাকলো। অবশেষে একসময় ফোন রিসিভ করলো। অপর প্রান্তের কথা না শুনে পরিণীতা বলল, দাদান তুমি কোথায়, ফোন তুলছিলে না কেন? কিছুক্ষণের পরে নীরবতার পর ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো। প্রেম শান্ত কণ্ঠে বলল,
দাদানের সেন্স নেই। পড়ি। একটি মাত্র বাক্য স্থির হয়ে গেল পড়ি। পুনরায় বলল, দাদান হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে অবস্থা নাকি ভালো নয়। ইউএসসি নিয়ে যেতে হবে, আর প্রিপারেশন নিচ্ছি। পড়ি, কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। পড়িয়ে তার নীরবের চোখের জল পড়তে লাগলো। প্রেম বলল, এসব কথা বাড়ির কাউকে বলিস না, বিশেষ করে শুদ্ধ ভাইয়া আর প্রিয়তাকে তো কোনো অবস্থাতেই বলবি না। রাখলাম আমি, বাড়ির সবাইকে দেখে রাখিস। ফোন কেটে দিল প্রেম। পরিণীতা তবদা লাগিয়ে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক বুঝতে পারছে না চূড়ান্ত ঘটনা প্রেম কি বলল। কয়েক মুহূর্ত পর মায়ের চিৎকার দেখে দিয়ে উঠল। ভাঙা কণ্ঠে বলল, এরপর কখনো আপন না হয় দাদান, কখনো আপন হয় না দাদান। তুমি কেন বুঝলে না? ওকে কেন নিজের থেকে অধিক ভালোবাসলে দাদান? কেন আমাদের বাসলে না? আমরা তোমার জন্য প্রাণ দিয়ে দিতাম, তবু তোমার কষ্ট পেতে দিতাম না। তুমি আমাদের মাথার উপর বিশাল বটবৃক্ষ দাদান। তোমায় হারালে আমরা ফতুর হয়েও যাব, কিন্তু ওর কিছুই যাবে আসবে না। ফিরে এসো দাদান। রাতের মধ্যপ্রহর চলমান। 4 তলার বিশাল বারান্দায় লাগোয়া ঘরটা সাজানো হয়েছে লাল সাদা থিমে। ঘরে সব লাইট নিভিয়ে জ্বালানো হয়েছে বড় বড় ক্যান্ডেল। ক্রিস্টাল জারের টলটলে পানিতে ভেসে যাচ্ছে লাল সাদা পদ্ম, মাঝে মাঝে ছোট ছোট ক্যান্ডেল। বিছানাসহ মেঝের সর্বত্র ছড়িয়ে আছে টকটকে লাল গোলাপের পাপড়ি। ঘর লাগোয়া বারান্দাও সাজানো হয়েছে মনের মতো। মরিচবাতির আলোয় ঝলমল করছে বারান্দা। শুদ্ধ দোলনায় বসে অধৈর্য চিত্তে হাত কচলাচ্ছে আর ঘড়িতে সময় পর্যবেক্ষণ করছে। ঘড়ির কাঁটাটা জানান দিচ্ছে রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, কিন্তু তার ভ্রু অপেক্ষিত সেই নারী দেখা নেই। এই পর্যায়ে অধৈর্য হলো শুদ্ধ, আর অপেক্ষা করতে পারল না। ঘটাঘট পা ফেলে স্থান ত্যাগ করলো। রাত অনেক হয়েছে। রেশমিতা কেচ চেপে ধরে আড্ডা দিচ্ছে মেয়েরা, যেন তাকে বাসর ঘরে দেওয়া তাদের কোনো ইচ্ছাই নেই। অথচ প্রেরণাকে সাদাফের ঘরে বসিয়ে এসেছে অনেকক্ষণ। গোলবাহার বানু বৃদ্ধ মানুষ, তাই তিনি চলে গেছেন। ইনায়া আর উষা তাদের কক্ষে চলে গেছে, কারণ তাদের স্বামী তাদের ছাড়া ঘুমাতে পারে না। তাই বর্তমানে প্রিয়স্মিতাকে ঘিরে বসে আছে ত্রিরা, লাবিবা, শ্বেতা, শুভ্রতা, দীপ্তি, থিরা আরও অনেকেই। অনামিকা দৌড়ে এসে ঘরে প্রবেশ করলো। মেয়েদের উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাইয়া। কি শুদ্ধ ভাইয়া? গম্ভীর কণ্ঠে বলল দীপ্তি। অনামিকা তাড়াহুড়ো করে বলল, শুদ্ধ ভাইয়া হন্তদন্ত হয়ে এদিকে আসছে, তোমরা রেডি হও। ওর কথায় নড়ে চড়ে বসলো মেয়েরা। শুদ্ধ ঘরে প্রবেশ করতেই তার পথ আগলে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালো ওদের দিকে তাকিয়ে। লাবিবা শয়তানি হাসি দিয়ে বলল, হুম, এত তারা কিসের দুলা ভাই? রয়ে শুয়ে দম নিন। ডান হাত না বা হাত? আগে আমাদের দাবি পূরণ করতে হবে, তারপর আপনার দাবি। ও আমরা পূরণ করে দেব। বেশি না, মাত্র 80,000। শুদ্ধ মোটেও তর্কে জড়ালো না। সাদা পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে পুরোটা ওদের হাতে দিল। চোখ বড় বড় করে ফেললো মেয়েরা। শুদ্ধ ওদের বিস্ময় পাত্তা না দিয়ে সবার পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। ঘোমটার আড়ালে গুটিয়ে রইল প্রিয়স্মিতা। অজানা আতঙ্কে তার বুক কেমন ধুকপুক করে উঠল। শুদ্ধ কোনো কথা ছাড়াই প্রিয়স্মিতাকে কোলে তুলে ঘর থেকে চলে গেল। মেয়েরা মুখে হা করে ফেলল। এতে লাবিবা ত্রিধা খামচে ধরে বলল, হাউ রোমান্টিক, হায় হায়। শুদ্ধ সকলের বিস্ময়ে ধুলো উড়িয়ে বউ নিয়ে নিজের কক্ষে চলে এলো। আসার পথে এই দৃশ্য যদিও বয়োজ্যেষ্ঠ অনেকেই দেখেছে, কিন্তু এত কিছু বিশেষ তাদের আসা যায় না। সে সকলের গোল গোল চোখ উপেক্ষা করে ঘরে ঢুকে গেল শুদ্ধ। কোলে থাকা জীবন্ত পুতুলটাকে আলতো করে বসিয়ে দিল ফুলসজ্জিত বিছানায়। অতি অনাকাঙ্ক্ষিত পুরুষের প্রথম ছোঁয়ায় প্রিয়স্মিতার অন্তরের সুখের দোলা দিতে লাগলো। ধীরা কেঁপে উঠল কালো কুচকানো চোখের পাতে। এ যেন লাগাম ছাড়ে ঝড়ের পূর্বাভাস। সম্মুখে বসা এই দীর্ঘকায় পুরুষের একরকম বেহায়া চাহনিতে লজ্জায় নিতেই বলল তার সামনে রমণী। অথচ অতীতকালে তার লজ্জায় কোনো রেকর্ডই ছিল না। মাত্র 3 কবুলের সামর্থ্য নির্লজ্জ মেয়েটা কেমন লাজুক লতা হয়ে উঠেছে। শুদ্ধের অবাধ্য চোখের বিচরণ গভীর হয়। ব্রাউন ঠোঁট এলিয়ে হালকা হাসে সে। আলতো হাতে তুলে দেয় বৃহস্পতির মাথার ঘোমটা। সাথে সাথেই সতেজ হয় টুকরো শিকন্দতায় ভরে ওঠা শুদ্ধের হৃদয়। কম্পমান দীপ্তি ছড়ানো হলদে আলোয় স্পষ্ট হয় তীব্র প্রতিকৃত সেই মায়াময় মুখখানি। শুদ্ধের অজান্তেই তার অক্ষিকোণা জমা হয় টুপটাপ অশ্রু। 2 নরম গাল স্পর্শ করে আদরে। লড়াটে সযত্নে এঁকে দেয় পুরো ঠোঁটের স্পর্শ। কপালে কপাল টিকিয়ে আহত কণ্ঠে বিড়বিড় করে,
তুই আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধর, শত বাধা ডিঙ্গিয়ে পাইয়েছি তোকে মনের মতন। মৃদু আলোড়নে উচ্চারিত হলো প্রিয়তার হিগ্ন হৃদয়ে। তার অস্তিত্ব চিত্রে ছটফট করে উঠল ভেতরে ভেতরে। নিচু মস্তিষ্ক তুলে কাঁপা কাঁপা নেত্রযুগলের ওপরে তাক করতেই অজানা আকর্ষণে স্থির হয়ে গেল তার মহাজাগতিক কিছুর প্রতি প্রবল আকর্ষণ। সে আকর্ষণের কেন্দ্রে কি প্রবল টান অনুভব করলো বলে প্রিয়স্মিতা মুগ্ধ নয়নের ন্যায় চেয়ে রইল শুদ্ধের পুরুষের দুর্গপূর্ণ সেই ধূসরবর্ণ চোখের অতলে। সেকেন্ডের কাঁটা ঘোরের সাথে সাথে বুকের ভেতর খামচে ধরে প্রিয়স্মিতার। অস্থির নেত্রে পলক ঝাপটায়, আত্মার গভীরে উপলব্ধি হয় এই আফিম মাখানো চোখ তাকিয়ে থাকা আর কর্ম নয় তার। অতিশয় মেলি লজ্জায় দাপটে পৃষ্ঠ এলে প্রিয়স্মিতা নিচু দাম্ভিক সত্তা। সে হার মানে কোমলতার নিকট। লজ্জায় চোখ নামিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয় অন্যদিকে। তবুও তার ওষ্ঠের লেপটে থাকে এক টুকরো লজ্জা মিশ্রিত তৃপ্তির হাসি। শুদ্ধর নেশা জড়ানো চাহনি প্রিয়স্মিতার ওষ্ঠে কাটার মতো বিধে। সে লজ্জা সংবরণ করতে না পেরে শুদ্ধর গাল ধরে অন্যদিকে ঘুরিয়ে দেয়। কণ্ঠে আড়ষ্টতা এনে ধীরে ধীরে বলে, এভাবে দৃষ্টিতে খুন করবেন না প্লিজ। নববধূ রক্তিম মুখের ওপরে পড়া লজ্জা দেখে ঠোঁট কামড়ালো শুদ্ধ। এই গুরুগম্ভীর পুরুষের সান্নিধ্য লাভের আশা খুব করে করত প্রিয়স্মিতা। প্রেম বিনিময় করতে চাইতো খুব করে, কিন্তু এখন বেশ টের পাচ্ছে প্রেম হাসলে একা আসে না, সাথে করে হাড়াহাড়ি ঝুড়ি ঝুড়ি লজ্জাও নিয়ে আসে। নিজের ভাবনার অতলে হাবুডুবু খাওয়া প্রিয়স্মিতা আচানক চমকে উঠল। তড়াক করে মুখ তুলে তাকালো সামনে। শুদ্ধ নির্লিপ্ত ভঙ্গিতে প্রিয়তার পা টেনে নিজের উড়ুতে রাখলো। স্পষ্ট কদর পায়ের তালুতে ছোঁয়া লাগতেই শিরশিরি উঠল প্রিয়তার শরীর। শুদ্ধ যত্ন সহকারে প্রিয়তার নরম তুলতুলে পায়ে শব্দ করে চুমু খেলো। শরীর কাটা দিয়ে উঠল প্রিয়স্মিতার। অজানা আশঙ্কায় জেগে উঠল শরীরে শিরা উপশিরা। প্রিয়স্মিতাকে এবারে আবারও অবাক করে সাফেদ পাঞ্জাবির পকেট থেকে চকচকে কিছু একটা বের করলো শুদ্ধ। প্রিয়স্মিতার দৃষ্টিতে কৌতূহল। শুদ্ধ হাতের মুঠো আলগা করতেই তার থেকে বেরিয়ে এলো একজন অসাধারণ রূপর নূপুর। প্রিয়স্মিতার চোয়াল ঝুরে হা হয়ে গেল বিস্ময়ে। শুদ্ধ নিজের হাতে অতি যত্নে নূপুর জোড়া পরিয়ে দিল প্রিয়স্মিতার দুধে আলতা পায়ে। ভালোবাসার মানুষের পক্ষ থেকে পাওয়া প্রথম উপহারে পুলকিত হলো প্রিয়স্মিতার তনুমন। শুদ্ধ তার হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠ শুধালো, পছন্দ হয়েছে বেগম? প্রিয়স্মিতা লজ্জায় নত দৃষ্টি করে ফেলল। ওপর নিচে মাথা চাকিয়ে সমতিপূর্ণ ইঙ্গিতে বোঝালো, খুব। শুদ্ধ দৃষ্টি ঝরে পড়া মুগ্ধতা দেখে মনে হচ্ছে স্পর্শ ছাড়া কেবল চোখের দেখাতেই যুগের পর যুগ অনায়াসে পার করে দিতে সক্ষম সে। এত মায়া কেন মেয়েটার মধ্যে? দেখতে সুন্দর বলে নাকি অন্য কিছু? সত্যের ভাবনার মধ্যেই সুরেলার কণ্ঠ শোনা গেল। প্রিয়স্মিতা এদিক ওদিকে দৃষ্টি ফেলে হন্তদন্ত হয়ে বলল, আমি আপনার জন্য কোনো উপহার আনতে পারিনি ডাক্তার সাহেব। শুদ্ধ মুচকি হাসলো, গায়ে আলতো ঠোঁটে স্পর্শ দিয়ে বলল, আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তো তুমি বেগম। প্রিয়স্মিতা মুগ্ধ হলো। শুদ্ধ তার আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে বলল, চল বেগম। প্রিয়স্মিতা নরম কণ্ঠে শুধালো, কোথায়? শুধু জর্জরে হেসে প্রত্যুত্তর করল, আমার ব্যক্তিগত চাঁদের সাথে আসমানের কলঙ্কিত চাঁদের তুলনা করতে। প্রিয়স্মিতা চোখ বড় বড় করে ফেলে বলল, মুগ্ধ হয়ে শুদ্ধ মুখ ছিল হাতের উল্টো পিঠে ভেজা একটা চুমুককে দিয়ে বলল, হ্যাঁ, আমার কলঙ্কবিহীন চাঁদের সৌন্দর্যের নিকট আসমানের ওই চাঁদ কলঙ্কিত মলিন। প্রিয়স্মিতা শুদ্ধের বারান্দায় এসে এক কোণা পেতে দোলনায় পাশাপাশি বসে থাকে। মৃদুমন্দ হিমেল বাতাসটা ঝাপসা এসে লাগলো তাদের চোখে মুখে। বাতাসে দৌড়ে উঠে যাচ্ছে প্রিয়স্মিতার অবাধ্য খোলা চুল। পরিবেশের স্নিগ্ধতা, নীরব আকাশে ঝুলে থাকা এক ফালি নতুন চাঁদ দেখতে মন্দ লাগছে না। প্রিয়স্মিতা কিছুক্ষণ নীরব থেকে নিজ উদ্যোগে জড়িয়ে ধরল শুদ্ধের বলিষ্ঠ হাত। পরম শান্তির আবেশে মাথা এড়িয়ে দিল প্রশস্ত কাঁধে। শুদ্ধ আসমানে পানে চেয়ে ব্যাকুল কণ্ঠে ডাকল, বেগম। প্রিয়স্মিতা উত্তর দিল ধীরে ধীরে, বলল, একটা জিনিস চাইব, দেবে? আমাকে প্লিজ একটু জড়িয়ে ধরবে? প্রিয়স্মিতা বিনা বাক্যে তাই করলো। দুই হাতে শুদ্ধকে আষ্টবিষ্টে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। শুদ্ধ এক টুকরো তৃপ্তি নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমার 33 বছরের জীবনে প্রথম এমন শান্তি কখনো আসেনি।
এমন অনুভব কখনো করিনি জানো। প্রিয়স্মিতা শুধু হো বলল। শুদ্ধ কফি কণ্ঠে বলল, তপ্ত, তৃষ্ণার্ত, রুক্ষ, এ বুকে আগে কখনো এমন সুখের বৃষ্টি হয়নি বেগম। আপনি আমার মরুর বুকে এক টুকরো কালো মেঘ। প্রিয়স্মিতা আসতে বলল, আমারও। এই সুখের ক্ষণে শুদ্ধ স্থির হতে পারছে না। গোমর অস্থিরতা তার নিঃশ্বাস বন্ধ করে আনছে। সে হঠাৎ চাপতে ধরল প্রিয়স্মিতাকে নিজের বক্ষে, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাকে কথা দেয় বেগম, পৃথিবীর সবাই যদি সবাইকে ছেড়ে যায়, তবু তুমি আমাকে ছেড়ে যাবে না। আসন্ন ভবিষ্যতে একদিন এমন আসবে যেদিন সবাই সবার ভালোবাসা হারিয়ে ফেলবে, কিন্তু সেদিনও তুমি কেবল আমার থাকবে, আমার আশ্বস্ত হয়ে থাকবে তো বেগম। আমি কখনো তোমায় হারাতে পারবো না। প্রিয়স্মিতা চতুর হলেও এই কথার আগামাতে কিছুই বুঝতে পারল না। সন্দেহবান মনটা খচখচ করে উঠল। তবু অধিক না ভেবে দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে ছাড়া কখনো কোথাও যাব না ডাক্তার সাহেব। আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আপনার স্ত্রী। বাঁচার জন্য যতটা সময় হাতে পাবো তা সর্বক্ষণ কেবল আপনার পাশাপাশি থাকবো, বেঁচে থাকবো কেবল আপনার হয়ে। শুদ্ধ একদম চুপ হয়ে যায়। তার মুখ দেখে বোঝা যায় অন্তরে কি চলছে। অতঃপর নিগুড় নিস্তব্ধতা ঢেকে যায় পরিবেশ। নিঝুম রাত, সামনে আমবাগানে হতে ঝিঝি পোকার ডাক শোনা যায়। ক্ষণকালের মনোরতার পর প্রিয়স্মিতা হঠাৎ বলে ওঠে, আজকে রাত এত সুন্দর কেন ডাক্তার সাহেব? শুদ্ধ চোখে হাসে, রহস্যময় কণ্ঠে বলল, কারণ তুমি যাকে মন প্রাণে চেয়েছিলে তাকেই পেয়েছো। অপ্রত্যাশিত জবাবে চমকে উঠল প্রিয়স্মিতা। ঢোক গিলে ভয়তুর দৃষ্টি নিক্ষেপ করলো সুদের পানে। সুদের ধারালো চোখে খেলে যায় রহস্যময় দ্যুতি। সে বাঁকা হাসে। প্রিয়স্মিতা চোখে চোখ রেখে শুধালো, এত ঘামছো কেন বেগম? ভয় পাচ্ছ নাকি? প্রিয়স্মিতার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তৃষ্ণার্ত বোধ করে, তোতলামে বলে, মানে? প্রিয়স্মিতার ঘাবড়ে যাওয়া মুখখানা দেখে ভেতরে ভেতরে অট্টসিধে ফেটে পড়ল শুদ্ধ। তবে মুখে হাসল না। শরীর ঘেঁষে বসা প্রিয়স্মিতার নগ্ন কোমরে রক্ষে হাতে স্পর্শ ছাড়ালো। প্রশস্ত এড়িয়ে উন্মত কণ্ঠে ফিসফিসে বলল, তুমি তোতলাচ্ছ, তোমার ঠোঁট কাঁপছে, আমার নেশা ধরছে, দেহ ও মনে উকি দিচ্ছে তোমাকে পাওয়ার প্রবল আশঙ্কা। ডুব দেবে বউ আমার মাঝে? শরীরের শিরায় প্রবাহমান রক্ত চলকে ওঠে প্রিয়স্মিতার। বক্ষপিঞ্জর কেঁপে উঠল ভূমিকম্পে নেয়। সে চঞ্চল চোখে তাকায় শুদ্ধের পানি। সকল দূরত্ব ঘুচিয়ে অধীর ঘনিষ্ঠতায় বাড়ায় শুদ্ধ। প্রিয়স্মিতার রক্তিম ওষ্ঠে বৃদ্ধাঙ্গুল বলিয়ে আদরে কণ্ঠে আবদার করে, বউ বল না, একটু কাছে আসবি, একটু আদর করবো তোকে, বেশি না, এইটুকু। লজ্জায় আড়ষ্টতায় হাত পায়ের তালু শিরশির করে উঠে প্রিয়স্মিতার। কি বলবে বুঝতে পারছে না। বল না বউ। শুদ্ধ কণ্ঠ অসহায় শোনালো প্রিয়স্মিতা নিকট। এদিকে ঘনিষ্ঠ স্পর্শের তীব্রতায় ভেতরে ভেতরে জ্বলে উঠল প্রিয়স্মিতা। নিঃশ্বাসের পল্লব ভারী হয়, কাপা ঠোঁটে চোখ নড়ে, তবু কিছু বলতে পারে না। শুদ্ধের চোখ মুখ অসহায়ত্বের ঘন কালো মেঘে ঢেকে পড়ে যায়। তামাশা ছুটে যায় তার গৌরবর্ণের বদনে। তবুও নিজেকে সর্বোচ্চ বেসামাল অনুভূতিটুকু গিলে নেওয়ার চেষ্টা করলো। প্রিয়স্মিতাকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বলল, ঠিক আছে বেগম, কোনো তাড়া নেই আমার। তুই যেদিন চাইবি আমি সেদিনই তোমায় ভালোবাসবো, যেদিন আমার সর্বোচ্চ আদরে আদরে বিষিয়ে দেব তোমার ছোট্ট সত্তার প্রতিটি ইঞ্চি। কিন্তু এই কথা রাজানোর পছন্দ হলো না প্রিয়স্মিতার। সে মন খারাপ করে চুপচাপ বসে রইল এক কোণে। শুদ্ধ প্রিয়স্মিতার চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে চাঁদের পানে চেয়ে গান ধরল, অনেক সাধনার পর আমি পেলাম তোমার মন। ঘুমাবে না সুইট হার্ট? শুধু জিজ্ঞাসা করলো। প্রিয়স্মিতা মুখ বন্ধ করে শুধু এটি শব্দ করলো, কেন? প্রিয়স্মিতা জবাব দিল না। শুদ্ধ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ঘরে চলো বেগম। প্রিয়স্মিতার মুখ মলিন করে শুদ্ধর পাঞ্জাবি টেনে ধরল। লজ্জে মাথায় নিচু করে বলল, ঘুমাবো না। শুধু ভ্রু কুচকালো, সন্ধান কণ্ঠে শুধালো, কেন? প্রিয়স্মিতা চুপ করে রইল। শুধু বাঁকা চোখে তাকিয়ে তার আগাগোড়া পর্যবেক্ষণ করলো। প্রিয়স্মিতা এদিক ওদিকে অস্থির দৃষ্টি ঘুরিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে না। শুধু তা শুনে হাসলো। চড়ুই পাখি ভাবনা দেখে সে যা বোঝে তা বুঝে গেছে ভালো মতোই। তবে আরেকটু বাজিয়ে দেখতে বলল, তাহলে আমি গিয়ে ঘুমিয়ে পড়ি বেগম, সারাদিন অনেক ধকল কাটল। প্রিয়স্মিতার মুখ চুন হয়ে গেল। অভিমানে নাকের পাটা ফুলে অসন্তুষ্ট প্রকাশ করে বলল,
আমারও ঘুম পাচ্ছে না, আর আপনারও ঘুম পাচ্ছে না। শুধু ঠোঁট কামড়ে পুনরায় প্রিয়স্মিতার গা ঘেঁষে বসে পড়ল। বাতাসে ভেসে নাকে লাগছে একটা সুমধুর মেলি ঘ্রাণ। পাতলা লাল ফিনফিনে শরীরে, শাড়ির আবরণে প্রিয়স্মিতার নারী সত্ত্বের সৌন্দর্য উত্তাপ ছড়াচ্ছে, যা পাগল করার মতো, আর পাগলেটে বানিয়ে দিচ্ছে শুধুকে। এমন আবেদনময়ী সুন্দরী নারী দেখে পুরুষালী হৃদয়ে শিরায় শিরায় জেগে উঠল নিষিদ্ধ কামনার ঝড়। মস্তিষ্কের নিষিদ্ধ কামনাগুলো পাগলা ঘোড়ার ন্যায় নিউরনে ছড়িয়ে গিয়ে বুঝালো এই ছোট্ট শরীরটাকে তার চাই। ওই কোমলতাই হোক তার রয়েছে। শুদ্ধ আর নিজের নিয়ন্ত্রণে সক্ষম রাখতে পারল না। উদ্ভ্রান্ত চিত্তে আচমকা রুক্ষ হাতে চেপে ধরল প্রিয়স্মিতার মখমলি কোমর। তীব্র আকাঙ্ক্ষায় মুখ ডুবিয়ে দিল তার সুবাসিত নরম গলায়। আচমকা আক্রমণে মৃদু চিৎকার করে উঠল প্রিয়স্মিতা। কণ্ঠ হতে অজান্তে চেপে ধরল সুতের পিঠ। সেকেন্ডে সেকেন্ডে সুতের উন্মাদনা বেড়ে দিশাহারা প্রতীকের মতো পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। সে হাঁচকা টেনে প্রিয়স্মিতাকে ঘুরিয়ে চেপে ধরল নিজের সাথে। ছোট্ট পিঠ এসে ঠেকল পুরুষালী বুকে। শুধু নিঃশ্বাস ঘন। সে আলতো পরশে প্রিয়স্মিতার কাঁধের চুল সরিয়ে দেয়, অন্য পাশে রাখে। শব্দ করে কয়েকটা চুমু আঁকে উন্মুক্ত ফর্সা পিঠে। কানের লতিতে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে কণ্ঠ খাদে নেমে বলে, মরার জন্য তৈরি হও ময়না পাখি, আজ রাতে মরণ হবে তোমার সুখের। আদিম অনুভূতির তাড়নায় কাবু প্রিয়স্মিতা প্রত্যুত্তর করার সামর্থ্য পায় না। তার শরীরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে প্রেম পিপাসার হাহাকার। সেই পুরুষকে খুব করে চায়। প্রিয়স্মিতার উন্মুক্ত নগ্ন পিঠে একে একে টুকরো টুকরো আদরে স্পর্শ করতে লাগলো শুদ্ধ। পাগলের মতো ছুটে বেড়াতে লাগলো প্রিয়স্মিতার নারী শরীরে। প্রিয়স্মিতা চক্ষে চেয়ে এই অনুভূতির যাতনা আর সইতে পারল না। পেছন ঘুরে ঝাপটা তুলল সুদের প্রশস্ত বুকে। এসব কি অসহ্যকর রকম, কিরকম সুখের সাথে পরিচয় ঘটাচ্ছে তার। শুদ্ধ পিঠে হাত দিয়ে একটা নিয়ে খুলে ফেলল ব্লাউজের ফিতা। লড়াটে ঠোঁট চেপে জ্বলন্ত কণ্ঠে বলল, আই হেট ইউ। কেঁপে উঠল প্রিয়স্মিতা। সুতার কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়স্মিতাকে কোলের দিকে নিয়ে হাঁটা ধরল ঘরের ভিতর। ভয় গা শিউরে উঠল প্রিয়স্মিতার। একটু পর কি হতে চলেছে ভেবে নিঃশব্দ জমে গেল মেয়েটা। সবাই আনুমানিক ভোর 5টা। দূরের কোনো গৃহস্থ বাড়ি হতে কর্কশ কণ্ঠে মোরগ ডেকে উঠেছে। দক্ষিণের খোলা জানালা ভেদ করে প্রভাতের প্রথম কিরণ এসে লুটোপুটি খাচ্ছে শুভ্র রঙা বিছানায়। মৃদু বাতাসে দৌড় খাচ্ছে ঘরের মোটা মোটা লাল সাদা পর্দাগুলো। মেঝেতে গড়ানো মোমের অবশিষ্ট পড়ে আছে অবহেলায়। দেহতলে পিষ্ট হয়ে লাল গোলাপের পাপড়িগুলো ওহু মরিন কালাচে বর্ণ ধারণ করেছে। উত্তম শরীরে কমফোর্টার জড়িয়ে গভীর তন্দ্রায় কমিয়ে আছে সত্য। উপর হয়ে শোয়ায় দরুন হচ্ছে এক গুচ্ছ এলোমেলো অনাদরে পড়ে থাকা ললাটের ওপর চুলগুলো। পিঠের নিচের কমফোর্টারটা সরে যাওয়ায় ফলস্বরূপ সুঘনিত ফর্সা পুরুষালী পৃষ্ঠ দেশের পুরোপুরিটা দৃশ্যমান, তবে তাতে লেগে আছে হাজারো জখমের লাল নীল দাগ। নিষিদ্ধ কক্ষে দরজা লাগানোর বিকট শব্দে ঘুমের মধ্যেই মুখ বিকৃত করে ফেলে শুদ্ধ। রসবে দরজা ঠেলে নগ্ন পায়ে বেরিয়ে এলো এক অতি সুন্দরী রমণী, যার সদ্য স্নাত শরীর দেহের নারী দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে লেপটে আছে স্বামী সোহাগের গভীর চিহ্ন। সুন্দরীর ফর্সা কোমল ত্বক বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু চিকন পানির ধারা। হাতের মোটা মোটা কঙ্করের ঝুমঝুম শব্দে মৃদু আলোড়ন তুলছে চারপাশে। ভেজা শরীরে পানিতে সিঁদুর রঙা জামদানিটা ও প্রায় অনেকটি ভিজে যাওয়ার। প্রিয়স্মিতা অতিশয় হলো ভেজা চুল নিয়ে। আশেপাশে কোথাও সে হেয়ার ড্রায়ার খুঁজে পেল না। অগত্যা দুই হাতে চুলের পানি ঝাড়তে ধীরে ধীরে কদমে এগিয়ে চলল শুদ্ধের নিকট। সুতোর গভীর তন্দ্রায় আচ্ছন্ন। প্রিয়স্মিতা তার পানি চেয়ে ঠোঁট টিপে হাসল। কাছে এসে আলগোছে বসে পড়ল শুদ্ধের শিয়রে। কালে হাত দিয়ে এক ধ্যানে চেয়ে থাকলো অন্যমনস্কভাবে। বলল, ঘুমের মধ্যেও কোনো পুরুষকে এত সুন্দর লাগে? সকাল সকাল নিজ বিবাহিত স্বামীর উপর বেশ কয়েকটা ক্রাশ নামক বাঁশ খেয়ে বসল প্রিয়স্মিতা। হাত নিষ্পিস করে উঠল একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য। নিজের ইচ্ছা শক্তিকে দমাতে পারল না প্রিয়স্মিতা। প্রচণ্ড আসক্তিতে হাত চলে গেল শুদ্ধের গালে। আত্মস্পর্শে কোচা কোচা দাড়িতে হাত বুলাতে মায়াময় কণ্ঠে বলল, নোনা সমুদ্রের অপরিসীম লবণাক্ত পানি হইতে তার লবণ আলাদা করতে পারবেন ডাক্তার সাহেব? পারবেন না।
লবণাক্ত সাগরের লবণ যেমন আলাদা করা দুঃসাহ অসম্ভব, ঠিক তেমনই এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা থেকে আপনাদেরকে আলাদা করাও অসম্ভব। যে চেষ্টা করবে এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা তার জান কেড়ে নেবে। কথাগুলো বলাকালীন প্রিয়স্মিতার চোখ মুখে কেমন অজানা হিংস্রতা ছেয়ে গিয়েছিল। ঠিক অজানা নয়, এই হিংস্রতার সাথে আমার পাঠে করা বেশ ভালো করেই পরিচিত। প্রিয়স্মিতার ফিসফিসানো কথাগুলো সদ্য শুনল কিনা বোঝা গেল না। হালকা নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ল, যেন এমন শান্তির ঘুম সে পূর্বে কখনো ঘুমায়নি। সুদেকে বারবার ঘুমিয়ে পড়তে দেখে প্রিয়স্মিতা বাঁকা চোখে তাকালো। প্রিয়স্মিতা সারা শরীরের ব্যথা বাড়িয়ে দিয়ে এই লোক এত সুখে আছে কোথা থেকে? প্রিয়স্মিতার ঈশানিত হলো। 2 মিনিট চিন্তা ভাবনা করে ফট করে মাথায় দুষ্টু বুদ্ধি উকি দিয়ে দিল। শয়তানি হেসে কমফোর্টারের ভেতরে হাত ঢুকিয়ে দিল প্রিয়স্মিতা। আস্তে আস্তে পেট থেকে শুরু করে বুক পর্যন্ত সুরসুরি দিতে লাগলো আলতো হাতে। ঘুমের মধ্যে বিরক্তিতে নাকের পাটা ফুটে উঠল সুধুর। প্রিয়স্মিতার বেশ মজা লাগলো। সে ঠোঁট চেপে হাসে, সুদের কানে সুসুরি দিয়ে বলল চিকন কণ্ঠে ফিসফিসিয়ে, আই লাভ ইউ ডাক্তার সাহেব। চোখ বন্ধ রেখে ঠোঁট কামড়ে হাসল সদ্য। আচমকা হাতের কবজিতে প্রচণ্ড আজকাল টান অনুভব করলো প্রিয়স্মিতা। অনুমনস্ক তাল সামলাতে পারল না, মুখ থুবড়ে পড়ল উত্তম পুরুষালী বুকে। আটকে উঠল প্রিয়স্মিতা। ব্যাপারটা বোধগম্য হওয়ার পূর্বেই তার তুলতুলে শরীরটা চেপে পড়ল পুরুষালী নগ্ন দেহের তালে। লজ্জায় শিউরে উঠল প্রিয়স্মিতা। শুদ্ধ মেট কমফোর্টার টেনে দিল পুরো দুজনের গায়ে। প্রিয়স্মিতা ভেজে শরীরের গন্ধে শুদ্ধর আবারও মাথা আবড়ালে যাচ্ছে। সে তীব্র কামনায় মুখ ডোবালো প্রিয়স্মিতার ভেজে শরীরে। চমকে চেঁচিয়ে উঠল প্রিয়স্মিতা। শুদ্ধের এলোমেলো চুলগুলো মুঠি খামচে ধরে অনুরোধ করলো, সকাল হয়ে গেছে ডাক্তার সাহেব, ছাড়ুন আমায়। শুধু নিজের কর্মে ব্যস্ত হয়ে প্রিয়স্মিতার ওষ্ঠে তর্জনী চেপে ধরল। স্পষ্টকাতর অঙ্গে দীর্ঘ চুমুন এঁকে দিয়ে বলল, সুইট হার্ট, ওয়ান্স মোর প্লিজ। প্রিয়স্মিতার বুকের ভেতর অনুভূতির তুফান পুনরায় লণ্ডভণ্ড করতে চলেছে। সে চুলছে সুন্দর আহত পিঠ খামচে ধরল। পুনরায় অসহায় কণ্ঠ বলল, না প্লিজ, আমি মাত্রই গোসল করে এসেছি। শুধু ওসব আলাপাতল পাত্তাই দিল না। একদিনে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে দিল। চোখের লরিতে আলতো চুম্বন এঁকে নেশালো কণ্ঠে বলল, আমাকে ব্যাড টাচ করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল সুইটহার্ট। এখন কর্মফল ভোগ করো। ডাক্তার সাহেব প্লিজ, জাস্ট ফিল মাই লাভ। অজানা কারণে মাথা প্রচণ্ড ভার হয়ে আছে প্রিয় তার। সে চোখ মেলে তাকাতে পারছে না, কিন্তু অসহনীয় বিষাক্ত যন্ত্রণায় পীড়িত হচ্ছে বারবার। চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলছে। এমন বেশ কয়েকবার হওয়ার পর অবশেষে চোখ মেলে তাকাতে পারল প্রিয়তা। তবে তাতেও বিশেষ লাভ হলো না। নিজের অবস্থান সম্পর্কে ধারণা করতে পারল না, কারণ চোখ খোলা অবস্থাতেও সে কিছুই দেখতে পাচ্ছে না। সামনের দৃশ্যের সম্পূর্ণটাই তার নিকট ধোয়াটে, অস্পষ্ট। সে হাত দিয়ে চোখ ডলতে নিলে অনুভব করলো তার দুটো হাত শক্ত কিছু দিয়া বেঁধে রাখা। এমতো পরিস্থিতিতে ঘাবড়ে গেল প্রিয়তা। অস্থিরতা দম বন্ধ হয়ে গেল। হাত পা ঘষে নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু এবার অনুভব করলো সে পাও নাড়তে পারছে না, যার অর্থ তার হাত পা দুটোই বাঁধা। ভয় আতকে চেঁচিয়ে উঠল প্রিয়তা, কে আছে? আমাকে বেঁধে রেখেছে, ছাড়ো বলছি, আমার ভীষণ ব্যথা লাগছে, হাত পা ঝিরঝির করছে, প্লিজ ছাড়ো আমায়। বলতে বলতে কেঁদে উঠল প্রিয়তা। শুনতে পেল বেশ কয়েক জোড়া জুতো শব্দ এদিকে এগিয়ে আসছে। রুহি মেয়েটা তো অজ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে, কি করবে এখন? অস্থিরতায় প্রশ্ন ছুড়ল নুহা। রুহি ভ্রুকুচকে প্রিয়তার অবস্থা পর্যবেক্ষণ করে কর্কশ স্বরে বলল, এই মেয়ে, তুমি কি মাথা ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? কোথাও সমস্যা হচ্ছে? প্রিয়তা ঝাপসা চোখে কিছুক্ষণ দেখল, কিছু বুঝতে পারল না। টনটনে মাথায় যন্ত্রণায় ফুফিয়ে উঠল। এত মেয়ে আচমকা কাঁদতে থেকে হকচকিয়ে গেল। দৃষ্টি সৃষ্টি যারা, রুহি, নুহা, স্নেহা গোল গোল চোখে প্রিয়তাকে কাঁদতে দেখে ঢোক গেলে রুহির বাহু জড়িয়ে ধরে হতবাক কণ্ঠে বলল, এই ভাই, আমাকে একটা চিমটি কাটতো, না হলে কষে কষে একটা থাপ্পড় মার। এ আমি কি দেখছি? জীবন দশায় এমন দৃশ্য কখনো দেখি নাই। এটা আমি বাপের জন্ম ভাবিনি। এই দেখ, প্রিয়স্মিতা কাঁদছে। ওকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ওর কান গরম করে দিল রুহি। চিবিয়ে চিবিয়ে বলল, আহমক, ও প্রিয়স্মিতা নয়। স্নেহার মাথা চক্কর দিয়ে উঠল। সে চোখ বড় বড় করে দেখতে লাগলো প্রিয়তাকে। বোকার মতো বলল,
আসলেই। প্রিয়তা কণ্ঠরত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, ভাঙা গলায় বলল, প্রণয় ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার ভীষণ হাত পা ঝলছে। দৃষ্টি গালের হাতে দিয়ে বলল, এই প্রণয় ভাই আবার কে? নোহার ভীষণ মায়া হলো। সে মায়া ভরা দেখলো প্রিয়তাকে। মেয়েটার চোখ মুখ অবস্থা ভালো নয়। সে যারাকে উদ্দেশ্য করে বলল, ওর হাত পাগুলো খুলে দে, দেওয়াই উচিত এখন। আমার মনে হয় ও অনেক ব্যথা পাচ্ছে। যারারও তাই মনে হলো। সে সৃষ্টিকে বলল, যা, এক বোতল পানি নিয়ে আয়। দাঁড়া আনছি, বলে চলে যায় সৃষ্টি। রুহি গিয়ে প্রিয়তার হাতের বাঁধন খুলে দিল। দীর্ঘক্ষণ বাঁধা থাকার দরুন ফর্সা চামড়ার কালচে দাগ হয়ে গেছে। এই যে পানি, বলে বোতলটা যারা হাতে দিল সৃষ্টি। যারা হাতের আঞ্চলে পানি এনে প্রিয়তার চোখে মুখে ছুঁড়ে মারল। হালকা কেঁপে উঠল প্রিয়তা। মুখের ওপর দীঘল কালো চুলগুলো একত্রে সরিয়ে মুঠো করে ধরল স্নেহা। এভাবে কয়েকবার পানি ঝাপটা দেওয়ার পর কিছুটা শান্ত হলো প্রিয়তা। এখন সে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। কিন্তু মুখের ওপর চুড়ে থাকা এতগুলো অচেনা মেয়ে দেখে কেমন মনে মনে ঘাবড়ে গেল সে। রুহি বুঝতে পারলো প্রিয়তা হয়তো তাদের ভয় পাচ্ছে, তাই অভয় দিয়ে বলল, তুমি আমাদের বিশ্বাস করতে পারো, আমরা তোমার শত্রু নই। প্রিয়তা তবু ভয় পেল। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো সেখানে কিভাবে এসেছে। হালকা হালকা কিছু মনে পড়ল প্রিয়তার। গত রাতে প্রণয় ভাইয়ের ওপর জেদ করে ছাদ থেকে নেমে আসার সময় হঠাৎ কিছুতে সজোরে উষ্টা খেয়ে পড়ে যায় প্রিয়তা। মুখ থুবড়ে পড়ে মেঝেতে। তখন কিছু একটা হয়। অন্ধকারে কেউ তার মুখ চেপে ধরে। কাউকেই দেখতে পায় না। কিছু বোঝার আগে কি হয় আর কিছু মনে নেই। প্রিয়তা নিজেই নিজের দিকে তাকিয়ে দেখলো তার গায়ে এখনো হলুদ শাড়িটা জায়গায় জায়গায় কুঁচকে এলোমেলো হয়ে আছে। আচ্ছা, তোমার নামটা যে কি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল প্রিয়তা। ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করলো। ওকে হঠাৎ ঘাবড়ে যেতে দেখে ভীষণ হাসি পেল স্নেহার। প্রিয়স্মিতাকে এভাবে কথায় কথায় কাঁদাতে ভয় পেতে দেখার বিরাট স্বপ্ন ছিল আমার। যাই হোক, কেউ তো পূরণ করলো। কণ্ঠস্বর যথেষ্ট নমনীয় রেখে পুনরায় প্রশ্ন ছিল রুহি, তোমার নাম কি? প্রিয়তা চোখ নামিয়ে নিল, নিচু গলায় জবাব দিল, তনয়া শিকদার প্রিয়তা। নোহা যার আর কানে কানে বলল, প্রিয়তা আর প্রিয়স্মিতা নাম দুটোও কাছাকাছি না? যারা ওপরে নিচে মাথা ঝাঁকালো। রুহি পুনরায় শুধালো, সাজিদ আঙ্কেল তোমার কে হয়? হঠাৎ এমন প্রশ্নে কপালে চিকন কয়েকটা ভাঁজ দেখা গেল প্রিয়তার। সে বিস্ময়ে জিজ্ঞাসা করলো, কি হয় মানে? মানে আমি জানতে চাইছি সাজিদ শিকদার তোমার কে হয়? এমন আজাইরা প্রশ্নে বিরক্ত হলো প্রিয়তা, তবু বলল, উনি আমার আব্বু। কিন্তু হঠাৎ তোমার আব্বুর কথা জিজ্ঞাসা করছেন কেন আপনারা? প্রিয়তার উত্তরে চমকে উঠল ওরা পাঁচজন। নিঃশব্দে মাথায় বজ্রপাত হলো। অনুভূত হলো তাদের। বিস্ময়ে স্নেহার চোখ দুটো ডিম্বাকৃত ধারণ করলো। সে নিজের মাথায় হাত দিয়ে আবাক কণ্ঠে বলল, শুনতেই? প্রিয়তা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যারার বেশ কৌতূহল হলো। সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বয়স কত? পুরোটা বলো। প্রিয়তা তর্ক করার সাহস পেল না, তাই স্পষ্ট জবাব দিল, 20 বছর 2 মাস। এবার চোয়াল ঝুলিয়ে মাটিতে বসে পড়লো ওরা পাঁচজন। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। নোহা রুহিকে খোঁচা দিয়ে বলল, মাইরি, বুঝতে পারছিস কত বড় খাবলা? দুধে জল নাই, জলে দুধে মিশে গেছে। রুহি ভ্রু কুচকে বলল, এর মানে তোরা আইডেন্টিক্যালি টুইন্স? কিন্তু আঙ্কেল এত বড় স্ক্যাম করলো দেখেছিস? আমরা তো সবসময় জেনে আসলাম ওনার একটা মেয়ে আছে, আর সে হলো প্রিয়স্মিতা। কিন্তু আজ জানতে পারছি আঙ্কেলের আরও একটা মেয়ে আছে, তা আবার হুবহু জেরক্স কপি। দৃষ্টির গভীর চিন্তা দেখে বলল, এসব ছাড়, আর একটা কথা ভাব। এই মেয়েটা নিশ্চিত প্রিয়স্মিতার যমজ বোন, আর তার থেকে শিকদার পরিবারের মানে মানে নিজের পরিবারের সাথে, যেখানে বাবা চাচা ভাই বোন পরিবার সবাই আছে, তার মানে দাঁড়ালো ওটা প্রিয়স্মিতার আসল পরিবার। স্ত্রীটি সবগুলো এক দিয়ে বলল, তাহলে সিলেটে যে তৃপ্তি আঙ্কেল থাকেন ওটা কি প্রিয়স্মিতা? তাহলে কি ওনার সন্তান না, অন্য কারো সন্তান? সাথে সাথে চমকে উঠল ওটা পাঁচজন। একে অপরের দিকে তাকিয়ে লাফিয়ে বসা থেকে উঠে বলল, কৌতূহলী কণ্ঠে মাথায় হাত ফেটে পড়ল তাদের। রুহি অতচকানে জিজ্ঞাসা করলো, তোমার মায়ের নাম কি? প্রিয়তা লিটারেলি ওদের প্রতি বিরক্ত বোধ করছে, কিন্তু সে ওদের হতে কিডন্যাপ হয়ে আছে, তাই জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা ভুল হবে। শান্ত কণ্ঠে জবাব দিল, অনন্যা বেগম।
ও সত্যি? হুম। স্নেহা রুহির কানে কাছাকাছি বলল, তার মানে এটা পরিষ্কার সাজিদ আঙ্কেলের দুটো বউ। পাশ থেকে নুহাও তাল মিলিয়ে বলল, হুম, গভীর জলের ফিস। ওদের কথার কানে নিল না রুহি, ফের জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার আর কোনো ভাই আছে? জি আছে। ভাই না বোন? বড় একটা ভাই। নাম কি? প্রতীক শিকদার প্রথম। তোমার আপন ভাই? জি। তোমার বড় ভাই না ছোট? বড়। ওনার বয়স কত? 31। বিস্ফোরণ সকল তথ্য শুনে চক্ষু চোরকাছ হলো। ওদের ভিমড়ি খাওয়ার উপক্রম হলো। যারার মাথা চক্কর দিয়ে উঠল। এর মানে আম্মুর প্রথম পক্ষ। ওদের কথা বড় নয়, বড় কথা হচ্ছে ওরা দুজনে আসলে কার মেয়ে, তৃপ্তি আন্টি নাকি অনন্যা বেগম? রুহি বেশ একটু ভেবে বলল, মেবি অনন্যা বেগম। কজ তৃপ্তি আঙ্কেল হলে ওরা দুজন তৃপ্তি আন্টির কাছেই থাকতো। এখন সাজিক সিকদারের বাড়িতে যাবার কোনো সুযোগ নেই। এটা ভাবছিস এত বড় বলদ আমরা? আমরা এত বছর ভাবতাম সাজিদ আঙ্কেল সাধারণ একজন গভর্নর এমপ্লয়ি, কিন্তু এখন জানতে পারছি উনি বাংলাদেশের টপ 5 ইন্ডাস্ট্রিজের একটা, এসকে গ্রুপের অনার। মানে ভাব কি পরিমাণে প্যাচ লাগানো চারিদিকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত মিথ্যা, এত ছলনা, এত প্রতারণার কি প্রয়োজন? যারাও সায় দিয়ে বলল, একদম ঠিক বলেছিস। বৃহস্পতি যদি শিকদার বংশের মেয়ে হয়ে থাকে, তাহলে সে আমাদের সাথে এত সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন কেন করতো? আর ওকে সব কিছু থেকে বঞ্চিত করার মানেটাই বা কি? বুঝতে পারছি না, কিন্তু এতটুকুই বুঝতে পারছি, সাজিদ আঙ্কেল দ্য গ্রেট বিজনেসম্যান সাদমান শিকদারের ভাই, আর বৃহস্মিতা ওই বাড়িরই মেয়ে। কিন্তু ছোট থেকে বড় হয়েছে খুবই সাধারণ মধ্যবিত্তভাবে। এখানে ওর বংশের সবাই বিলিনিয়ার। এই মেয়েটাকে দেখ, বন্ধু হয়ে পড়ে আছে 24 ঘন্টা বেশি, চেহারাও মিলে গেছে, কিন্তু তাও স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো অভিজাত পরিবারের মেয়ে। আর তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সে কারো অতি আদরের। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। মেয়েটা একটু আগে কার জন্য নাম নিচ্ছিল না? মেবি প্রণয় ভাই। রাইট, প্রণয় ভাই। তুই বুঝতে পারছিস তো কোন প্রণয়ের কথা বলছে? স্নেহার ইঙ্গিতে চোখ বড় বড় করে ফেলল ওরা চারজন। নুহা মুখে লাজুক হাসি ফুটিয়ে বলল, আমার ক্রাশ, বাংলাদেশের টপ বিজনেসম্যান আবরার শিকদার প্রণয়। হ্যাঁ, আবরার শিকদার প্রণয় সাদমা শিকদারের বড় ছেলে, আর বাংলাদেশের টপ 5 কোম্পানির আরেকটা পিএস কোফের ওনার। আরে, দু একদিন পরপরই তো পেপার ম্যাগাজিনের আর্টিকেল আসে, আরও কত কিছু বের হয় ওদের ওপর। কাদা কাদা ছবি ছাপে দৈনিক সংবাদ শিরোনামে প্রায়শই। এবার ভয় লাগতে শুরু করলো ওদের। ওদের বান্ধবীর পাল্লায় পড়ে মেয়েটাকে আটকে রেখেছে ঠিকই, কিন্তু এই পরিবারে কেউ জানতে পারলে চতুর্পুরুষের নাম মিটিয়ে দেবে তারা। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় ওদের আলোচনার ছেদ পড়ে। রুহি বলল, যা দরজা খুলে দে, হয়তো প্রিয়স্মিতা এসেছে। নুহা মাথা নুয়ে চলে যায়। প্রিয়তা চোখ ছোটো ছোটো করে ওদের ফিসফিসানি শুনছে। আসলে ওরা কি বলছে আর কি বলতে চাইছে কিছু মাথায় ঢুকছে না তার। আপনাকে কিডন্যাপ করে দিতে কী লাভ? মুক্তিপণের জন্য কিডন্যাপ করে বলেছে তো মনে হচ্ছে না তাদের। নুহার দরজার সামনে দাঁড়িয়ে একটু হতভম্ব হয়ে বলল, প্রিয়স্মিতা বলেছে আমাদের বাইরে আসতে। এই মেয়েটার সাথে নাকি তার পার্সোনাল ডিসকাশন আছে। ওরা কেউ কিছু না বলে চুপচাপ চারজন কক্ষের বাইরে বেরিয়ে এলো। প্রিয়তা খানিক অবাক হয়ে ভাবল, এই প্রিয়স্মিতা আবার কে? ওদের লিডার নাকি? প্রিয়তা ভাবনা শেষ করার পূর্বেই একটা সুপরিচিত কিন্তু অদ্ভুত কণ্ঠ কানে এলো তার, বোন। তৎক্ষণাৎ দরজার পানে দৃষ্টি নিক্ষেপ হলো প্রিয়তার। সাথে সাথেই 440 ভোল্টেজের বিদ্যুতের শক খেলো সে। ভূত দেখার মতো চমকে উঠল। জিন ভূত ভেবে ভয়ে হাত পা কাঁপতে লাগলো থরথর করে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, এটা কিভাবে সম্ভব? প্রিয়স্মিতার দৃষ্টি নরম। সে ধীর কদমে এগিয়ে এলো প্রিয়স্মিতার নিকট। প্রিয়তা বসে থেকে দাঁড়িয়ে পড়ল এক ঝটকায়। বিস্ফারিত দৃষ্টি মিলে তাকিয়ে রইল প্রিয়স্মিতার পানে। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। অবিকল তার মতোই দেখতে কেউ একজন তার সামনে দাঁড়িয়েছে। এক নাক, এক কান, এক চোখ, এক ঠোঁট, এক চুল, এক উচ্চতা, নখ পরিমাণ পার্থক্য নেই সেখানে। প্রিয়স্মিতা এগিয়ে এসে ঝাপটে ধরল প্রিয়তাকে। আচমকা কেঁপে উঠল প্রিয়তা। স্নায়ুতে তরঙ্গ খেলে যাওয়ার মতো অনুভূতি হলো। প্রিয়স্মিতা কাঁদছে না, তবে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে প্রিয়তাকে। হয়তো বোনকে একটু অনুভব করার প্রয়াস চালাচ্ছে। প্রিয়তার কণ্ঠনালীতে এসে সকল প্রশ্ন শব্দ দলা পাকিয়ে যাচ্ছে, যে আওয়াজ বের করতে পারছে না সে। তবু কাঁপা কাঁপা স্বরে শুধালো,
কে আপনি? প্রিয়তা প্রিয়স্মিতাকে ছাড়লো প্রিয়তা। চোখ ছোট ছোট করে একটি বাক্যে বলল, আমি তোর বোন। প্রিয়তা ডাগর অক্ষির কোটর চড়ানোর উপক্রম হলো, অবিশ্বাসের কণ্ঠে বলল, আমার বোন? প্রিয়স্মিতা ওপর নিচ মাথা চাকালো। প্রিয়তার বিশ্বাসই হলো না। প্রিয়স্মিতা ওর চোখে অবিশ্বাস দেখে হাসলো, পুনরায় বসিয়ে বলল প্রিয়তাকে চেয়ারে। নিজেও এসে বসলো প্রিয়তার সম্মুখে। অনাচক নিজের হাত প্রিয়তার গালে বাড়িয়ে দিয়ে স্পর্শ করলো, বলল, স্পর্শ কর। প্রিয়তা হতবাক। প্রিয়স্মিতা পুনরায় বলল, স্পর্শ কর। প্রিয়তা ঢোক গেল, কাপা কাপা হাতটা বাড়িয়ে রাখলো প্রিয়স্মিতার হাতের ওপর। আবারও সেই একই টনক অনুভব করলো। প্রিয়তার অচেতন মন আর আপনজনকে স্বীকার করে নিল। প্রিয়স্মিতা বুক কুঁচকে বলল, কি ফিল করলি? প্রিয়তা জবাব দিতে পারল না। প্রিয়স্মিতার হাত ছড়িয়ে নিতে চাইলে আরো শক্ত করে মুঠোয় চেপে ধরল প্রিয়তা। প্রিয়স্মিতা বাঁকা হাসল। প্রিয়তা অবিশ্বাসের কণ্ঠে বলল, তুমি আমার বোন হও? কোনো সন্দেহ আছে? প্রিয়তা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। প্রিয়স্মিতা ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোর সাথে আজকের পূর্বে আমার কখনো দেখা হয়নি, তবুও তুই আমার আপন, পৃথিবীর সব থেকে বেশি আপন। প্রথম স্পর্শে তোর প্রতি যে টান অনুভব করেছি, তা আমার 20 বছরের জীবনে ওই নারী পুরুষের প্রতি কখনো করিনি, যারা নিজ স্বার্থ সিদ্ধি উদ্ধারে মিথ্যা বলে ছলনা করে আমাদের আলাদা করে দিয়েছে। অজানার কারণে চোখ টলটল করে উঠল প্রিয়তার। সেও নিজের অজান্তেই প্রিয়স্মিতার তালে সম্মতি জানালো। আমারও তো তোকে খুব আপন লাগছে। প্রিয়তার অক্ষি কর্ণে সূক্ষ্ম পানির দেখা মিলল, তবুও সে নিজেকে সামলে কঠিন কণ্ঠে বলল, তুই জানতে চাস না আমরা বোন হলে আলাদা ছিলাম কেন? তুই কেন আমার কথা জানতিস না? আমি কেন তোর কথা জানতাম না? কেন আমরা এতগুলো বছর এত দূরে ছিলাম? প্রিয়তা দুই চোখ কৌতূহল। প্রিয়স্মিতা গর্জে উঠে বলল, কণ্ঠে একদোলা ঘৃণা মিশিয়ে, ঘৃণা করি ওদের, খুব খুব ঘৃণা করি ওদের, ওই প্রতারকদের। ঘৃণা করি ওই স্বার্থপরদের। ঘৃণা করি বেঈমানদের। ঘৃণা করি যারা নিজের স্বার্থে আমাকে আমার বোনের থেকে আলাদা করেছে। তাদের প্রত্যেকের থেকে গুণে গুণে হিসাব নেব। এই মেহেরিমা শেখদার প্রিয়স্মিতা কাউকে ছাড়বে না। ওদের পাপের সাম্রাজ্যের পতন হবে আমার হাতেই। প্রিয়স্মিতা তেজ ও ক্রোধ দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠল প্রিয়তা। ওই সমুদ্রনীল চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের দুই কুণ্ড। কই, এত সাহস তো নেই প্রিয়তার। সে কেবল ওপরই শক্তি দেখার অভিনয় করে, কিন্তু ভেতরে তার এমন সাহসের এক কোণাও নেই। প্রিয়তা ভয় ভয়ে বলল, তুমি কি বলছো? কারা আমাদের আলাদা করেছে? আমাদের বাড়ি কেউ কেন আমাদের কথা জানে না? তোমার কথা কেন জানে না? ক্রোধে প্রিয়স্মিতার ঘাড়ের রগ ফুলে উঠল। সে দাঁতে দাঁত পিষে বলল, সাজ্জাদ শিকদার আর তৃপ্তি বেগম। থমকে উঠল প্রিয়তা, ঝট করে ছেড়ে দিল প্রিয়স্মিতার হাত। প্রিয়স্মিতা তাচ্ছলে এসে বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল, কিন্তু এটাই সত্য। ভালো মানুষের মুখোশধারী এই সাজ্জাদ শিকদার সব কিছুর মূলে ছিল। জন্মের পর সবাই অনাচারে অগোচরে যে আলাদা করেছে আমাদেরকে। আমাদের জীবনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা, না হওয়া পাওয়া হাহাকার সব কিছুই সূচনা করেছি সাজ্জাদ শিকদার, যাকে আমি এত বছর আমার আদর্শ বলে মানতাম। প্রিয়তা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, কিন্তু কিভাবে? তুই প্রচণ্ড বোকা জানিস। তোর মতো গবেট আর মাথা মোটা মেয়ে আমি দুটো দেখিনি। না হলে তোর চোখের সামনে এত কিছু ঘটলো আর তুই চোখ সব বন্ধ করে দেখলি? প্রিয়তাও না বুঝে বোকার মতো তাকিয়ে রইল। মেয়েটার বোকা বোকা চাহনি দেখে প্রিয়স্মিতার মন চাইল ঠাটি একটা কানের করে লাগিয়ে দিতে, তবুও নিজের বাড়ন্ত রাগ থামিয়ে নিল প্রিয়স্মিতা। হতাশ হয়ে বলল, তুই আমার বোন? হায়রে কি কপাল আমার! ভাবতে লজ্জা লাগে যে তুই আমার বোন, এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার বোন। আর আমার বোন এতটা মাথা মোটা। তোর চোখের সামনে দিনের পর দিন এত কিছু ঘটে গেল, আর তুই দেখতে পেলি না? যাকে ছাড়, এতদিন যখন বুঝিসনি আর তোকে কিছু বুঝতে হবে না। এবার যা বোঝার আমি বুঝবো। তবে আই এম শিওর এখানে কিছু একটা হচ্ছে, কিছু তেমন আছেই যেটা আমি জানতে না পেরেছি বা বুঝতে পারছি না, কিন্তু তোর এতদিনের জানা উচিত ছিল সব। প্রিয়তা ভাবনা পড়ে গেল, সত্যি কি আমি এত বোকা? তৎক্ষণাৎ প্রিয়তা ডাকলো, প্রিয়। কেঁপে উঠে তাকালো প্রিয়তা। প্রিয়স্মিতার হাতের উপর হাত রাখলো, যেন কেউ ওর ছোঁয়ায় ভীষণ ভরসার বিশ্বাস পেল সে। প্রথমবারের মতো অনুভব হলো সত্যি তাকেও কেউ বুঝবে, ভালো চাওয়ার অজুহাতে দূরে সরিয়ে দেবে না। প্রিয়স্মিতা কোমল কণ্ঠে বলল, থাক, তোকে বেশি ভাবতে হবে না।
আমি এসে গেছি না, আমি সব ভাববো। তবে তোকে কিছু সত্য জানাতে চাই। প্রিয়তা প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলো। প্রিয়স্মিতা কোনো অস্বস্তি ছাড়াই বলল, তুই আজকের পর আর কোনো দিনও সাজিদ শিকদারের সাথে কোনো কথা বলবি না। প্রিয়তা কেন জিজ্ঞাসা করতে নিলেই প্রিয়স্মিতা বলল, কেননা সাজিদ শিকদার একজন অনেক বড় ক্রিমিনাল। সমাজে অপরাধ করেছে কিনা জানি না, তবে আমাদের সাথে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না। আমাকে পরিষ্কার করে বলো। প্রিয়স্মিতা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো, আমি সবটা জেনেছি মাত্র 2 দিন হলো। এখন তোকে বলছি, তুই কি ভাবিস সাজিদ শিকদার খুব ভালোবাসে তোকে? মূর্খ তুই। এতদিন ঠিক আমিও সেটাই ভাবতাম, তাই মূর্খ আমি। আসলে সত্যি হলো সাজিদ শিকদার তোকে, আমাকে, ভাইয়াকে কাউকে ভালোবাসে না। আমরা কেউ তার আপন না। তার ভালোবাসার মানুষ যদি কেউ থেকে থাকে তবে সেটা কেবল তৃপ্তি বেগম। তৃপ্তি বেগমের স্বার্থে সে তোকে আমাকে খুন করতে দুবার ভাবে না। এমনকি এতেও মনে রাখবে না যে সে আমাদের জন্ম দিয়েছে। প্রিয়স্মিতা হতবাক কণ্ঠে শুধালো, কে এই তৃপ্তি বেগম? পর্বটি এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।